আমার পলিটিক্যাল গ্রুমিংটা হয়েছে মূলত ছাত্র দলের হাত ধরে। সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়। রোজাদার স্ত্রীকে আপনি কিংবা আপনার পরিবারে কেউ কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন আমার কিনা? বাসার কেউ কোনো দল করে না, কিন্তু আমরা ভীষণ পলিটিক্যালি কনসাস একটা পরিবার। Okay. আমার আব্বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং আমি খুব অবাক যে, এবং এটা আপনাকে ভাই বলা দরকার, আমি কোথাও বলেছিলাম আমার পলিটিক্যাল গ্রুমিংটা হয়েছে মূলত ছাত্র দলের হাত ধরে। আচ্ছা। আমার বাসা, আমার উপজেলা নলছিটি, আমার বাসা থেকে বিএনপির অফিস ছিল 1 মিনিট দূরত্বে। আমি যখন 3-4-এ পড়ি, আমার সাথে বন্ধুরা যখন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এগুলোও খেলতাম। আমার মনে আছে কেন যেন জানি না, আমি তখন বিএনপির অফিসে গিয়ে বসে থাকতাম। তো ছাত্রদলের বড় ভাইরা বিভিন্ন প্রোগ্রাম করতো, বক্তৃতা করতো, এগুলো আমার ভীষণ টানতো। ওইখান থেকে আমি তো এখন পর্যন্ত বলি যে বাংলাদেশে দলের বাইরেও আমি দুজনকে অলওয়েজ স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি হিসেবে চিন্তা করি। একজন হলেন শহীদ জিয়া, আর এখন যিনি বেঁচে আছেন বেগম জিয়া। ওনারা শুধু বিএনপির নেত্রী না, নেতা নেত্রী না, ওনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটা প্রতিচ্ছবি। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে অনেকেই হাহুতাশ করেন অতীত সময়ের জন্য যে আমরা বোধহয় আগেই ভালো ছিলাম। কি বলার আছে আপনার এখানে? আগে তো ভালো অনেকে ছিলই, যার সন্তান আয়না ঘরে যায় নাই, গুম হয় নাই, খুন হয় নাই। গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একজন ডাক্তার সাক্ষী দিয়েছেন, উনি তো আর কোনো দলের না, নিউরোসায়েন্স হসপিটালের। উনি বলছেন এই জুলাই গণ অভ্যুত্থানে নিউরোসায়েন্সে যতজন ভর্তি হয়েছেন তার 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। কিবরিয়া ভাই, আই রিপিট, গতকালকের পত্রিকা খুলে দেখেন, আপনি চোখ বন্ধ করে ভাবেন এটা আপনার ভাইয়ের রিপোর্ট, আপনার সন্তান, আপনার বাবা মা, যে 167 জনের মাথায় কোনো খুলি ছিল না। আমার বাসার সামনে আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি এবং আমার একটা বিখ্যাত গান যেটা এই জুলাইয়ের পরে প্রচুর মানুষ শুনেছে, লাল জুলাই নামে, নাট্য পরিচালক বান্নাবাই মেক করেছেন এবং রাহাত শান্তনুবাই গিয়েছেন। এই গানটা আমি শুধু একদম রক্তের মধ্যে দাঁড়াই লিখছিলাম, আমার দিয়া শান্তনু ভাই লেখাইছিলেন র্যাপ। তো এইটার মধ্যে আমি এভাবে ছিল যে মানে আমার সামনে বসে একজনের চোখ উপড়ে যাচ্ছে, যে চোখ এরকম চেপে ধরছেন, গল গল করে রক্ত পড়ছে, সে মিছিল থেকে সরছে না। কিবরিয়া ভাই, যে আপনাকে এটা বলেছি কি আপনার অন্য কোথাও শোতে বলেছি, ইলিয়াস আলী ভাই বিএনপির, ওনার লাশটা যখন মানে চিরে মধ্যে পাথর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক তার পরেই হাসিনা ইলিয়াস আলী ভাইয়ের স্ত্রী এবং তার সন্তানকে পাশে বসিয়ে সান্ত্বনা দিচ্ছেন। তো হয় কি, যার সন্তান গুম হয় নাই, খুন হয় নাই, তার লাইফ তো ভালোই ছিল। যারা পাচার করেছে, এখন এই যে আগেই ভালো ছিলাম, এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলো, আর্টিফিশিয়ালি হলেও এদের কাউরে 1 ঘন্টার জন্য ওরকম একটা আয়নাঘরে যদি রাখা যায়, অথবা তার সন্তানকে, তার বাবা মাকে। প্রফেসর ইউনূস যেদিন প্রথম আয়নাঘর ভিজিট করলেন, ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে। সেই বাচ্চা মেয়েটা পর ইন্টারভিউতে বলতেছে, ওর মাকে যখন আয়নাঘরে নিয়ে আসছে তখন ও খুব ছোট, ওরেও নিয়ে আসছে সাথে, ওর মা অনেক ভারী। তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে, তো ও বলছে যে আমার মার একটু পানি দেন। এরপরে এমন লাথি মারছে, ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে, নড়তে পারতেছে না। একটা মেয়ে বলতেছে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের চোটে, তারপরে বলছে আমাকে প্যাড দেন, হো হো করে হাসতেছে। আপনি ভাবেন যে আপনার বোন, আপনার, এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ আয়নাঘরের একজনকে ধরেছে, আয়নাঘরে নিয়েছে, তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে, কিন্তু সে দিচ্ছে না। তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে এনেছে তার সামনে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজাদার স্ত্রীকে সে যাতে স্বীকারোক্তি দেয় যে এখানে জঙ্গিপনা আছে আর সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত। ভাই, এই কথাগুলো যারা বলে আর্টিফিশিয়ালি হলো, দুনিয়ার যে মানুষটা ডাকাত তারও তো সন্তান আছে। একটা ছবি আছে, একটু দেখে নিন। হঠাৎ করে ওনার কথা শুনে মনে পড়লো, ছবিটার নাম হচ্ছে আনথিঙ্কেবল। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তারা দেখে নিন ছবিটা। আমাকে কিভাবে ইদানিং অনেক বড় ভাইরা বলে কি, তুমি অনেক ইমোশনাল কথা বলো, এখন একটু প্র্যাকটিক্যাল কথা বলা দরকার, একটু ইমোশন দিয়ে তাড়িত হও। আমি ভেবে পাই না ভাই, 24-এ এই দুনিয়ার কোন পলিটিক্যাল সায়েন্টিস্ট একটা অঙ্ক কষে বসছিল যে এই ফ্যাসিবাদের পতন হবে এই বাচ্চাদের হাতে? সবাই তো 24-এ নির্বাচনের পরে বলেছে আরো 5 বছর। কি ভীষণ ইমোশন থাকলে, সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে, তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে, যে ও প্রথম দিন নামছে, ও 9-এ পড়ে, সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই, বন্ধুদের সাথেও আড্ডা দেয় না, কিন্তু এই রক্ত দেখে সে নামছিল। তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে, পরের দিন রাত্রিরে ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ওর ঘুম পাড়াই রাখছে।
পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন, এই বাচ্চা সে ঘুম থেকে উঠে তাকে বিকেল হয়েছে এবং তাকে মিছিলে যাইতে দেয় নাই। সে বাসায় বটি নিয়ে তারপরে বাপ মারে ধরছে, আমার উঠাও নাই কেন, সেই বটি নিয়ে তার বাবা তার সাথে রাস্তায় নামছে। এটা শুনেছি আমি। মানে যে ও যেহেতু নামবেই তাহলে আমি নামি, এগুলো কি প্র্যাকটিক্যাল ছিল? তাহলে এই ইমোশন, বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে, এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই। মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু। কিভাবে এটা আমি অনেকবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাইয়ের আহত, তো আমাকে দেখে ওনারা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি, ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই আমারে সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায়, আমার মা আমার অনেক নিষেধ করছিল আন্দোলনে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, টিস্যুদের ব্যবস্থা করেন। সরি ভাই। নাইস, প্লিজ টেক ইউর টাইম। হাদি ভাই, এটা আসলেই খুবই ইমোশনাল জায়গা, এখান থেকে আমাদেরকে একটু সামনের দিকে যেতে হবে। আমি জানি আপনি সেই সময় থেকে একেবারে সরাসরি মাঠে আছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি খুবই লাউড ভোকাল। এটা ঠিক যে 24-এর পরে আমরা একটা বছর পার করলাম এবং এই 1 বছরের মধ্যেই যে চেঞ্জেসগুলো দেখেছি মানুষের মধ্যে, আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে? প্রথমত ভাই, কারণ আপনি যা করছেন আজকে, আপনার মতো অনেকেই যারা করছেন, সবই তো ডকুমেন্টেড। হ্যাঁ, সব ডকুমেন্টেড। আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে, তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং আমার বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল। তো আমি তো রামপুরে ছিলাম, একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তৌফিক দিয়েছিল, তো কারোর কথাই যখন শুনছিলাম না, তখন আমার মনে আছে যে আমার ভাই আমার বোনের বাসা, সবার বাসা কাছাকাছি। তো আমার ওয়াইফকে বলছিলাম, আমি শুনছিলাম অন্য রুমে, যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবা, আমি বাহির থেকে তালা মেরে দিয়ে যাব। তো তখন দুটো কথা খুব মনে আছে, আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই, কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম, ইনসাফের লড়াইটা। তো আমাকে এখন থামালে আসলে পারবে না, এটাও জানতো, আমার পরিবারও জানতো, কিন্তু তাদের তো আসলে ভাই, বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে, তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম, একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে, এমন তো না ওরা দুনিয়া এমনি এমনি আসছে, তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহই দেখবে। আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব। তখন আমার মনে আছে, আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে, তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে বের হওয়া যায়, তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো, যদি আমি 7 তালা দিয়ে লাফ দিয়ে পড়ি, তখন তোমরা কি করবো, আমার বাঁচাইতে পারবা? তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতেই ভাই, আমি তো সবার ছোট, আর এমনিতেই ছোটবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি। এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই। তো মা তো কান্নাকাটি করছিলই, তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় কিন্তু ওই রকম মানে হতাহত অবস্থা। তখন আমি বলতেছিলাম, মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মেরে ফেললো, মানে কবরেই তো যাবে। আর ব্যাপারটা তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম, বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে। হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, এটুক তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার। তো আমার মনে আছে যে হ্যাঁ, আর আমি যে কারণে ওই সময় এভাবে করতে পেরেছিলাম, সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে, আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কিভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল, আমি মিছিল দিচ্ছিলাম, আমরা এরকম করে করে, তো আমার পাশে একটা ছেলে ছিল, আমার চেয়েও বয়স কম, ওর পরনে একটা মাস্ক ছিল, হাতে লাঠি ছিল, এটা আমি অনেক শোতে বলেছি। তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল, লুটিয়ে পড়েছে।
লুটিয়ে পড়েছে, ওর পুরো মুখে মাস্কটা, হাতটা দুভাবে এবার ছড়ানো, রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে। এবং এটা গুলিটা নিচ থেকে আসে না, হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো। তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব, মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো। আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম। তখন আমার যারা আরো সাথে ছিল টেনে পরে দূরে নিয়ে গেছে। ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল, ওই গুলিটা তো আমার মাথায় আসতে পারতো। ও যে এখানে শহীদ হলো, ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে, কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল, এর মানে আমার কিছু কাজ আছে, এই লড়াইটা আমার জারি রাখতে হবে।